আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো দেখো, সাহিত্য পড়ি, সাহিত্য লিখে আজ আমরা ষষ্ঠ অধ্যায় থেকে অধ্যায়টি আলোচনা করব। আর প্রথম পরিচ্ছেদ কবিতা। তো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি জলদি জলদি সাবস্ক্রাইব করে ফেলো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসীম ধন্যবাদ। আর যারা আমার ভিডিওটি নতুন তোমার চ্যানেলে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে তোমাদেরকে কোন বিদ্যালয় থেকে তোমার ভিডিও ক্লাসগুলো করছো অবশ্যই বিদ্যালয়ের নাম এবং জেলার নাম বলে দিবে, ঠিক আছে? তো চলো আমরা ক্লাসটি শুরু করি। তো এখানে দেখো বলা হয়েছে, কবিতা লিখি। তোমার জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা কিংবা সাম্প্রতিক কোনো বিষয় যা তোমার মনে বিশেষভাবে নাড়া দিয়েছে তার উপর ভিত্তি করে একটি কবিতা লেখো। তোমার রচিত কবিতাটি শিক্ষক ও সহপাঠীদের সামনে উপস্থাপন করতে পারো। মানে এমন একটা ঘটনা উপর তোমার কবিতা লিখতে হবে যেটা তোমাকে খুব তোমার তুমি বিষয়টির উপর অনেক আবেগপ্লুত, অথবা তুমি একটু ওই বিষয়টা নিয়ে বেশি ভালো লেগেছে বা খারাপ লেগেছে, সেই বিষয়টার উপরে তোমার জীবনে ঘটে যাওয়া একটা সেরকম বিষয়ের উপর একটা কবিতা লিখতে হবে। তো চলো আমরা একটা কবিতা লিখবো, ঠিক আছে? তো আগে আমরা দেখিনি এখানে আর কি বলা হয়েছে। তো দেখো, এখানে তোমার লেখা কবিতায় নিচের বৈশিষ্ট্যগুলো আছে কিনা খুঁজে দেখো। প্রথমে কবিতাটা লিখে তারপরে দেখতে হবে এই বৈশিষ্ট্যগুলো আছে কিনা। তো দেখি, প্রথমে আছে কোনো বিষয় বা ভাবকে অবলম্বন করে রচিত কিনা, তারপর লাইনগুলোতে অন্তমিল আছে কিনা, মানে আমাদের যে ছন্দ বা মিলগুলো থাকে সেগুলা তাল দিয়ে পড়া যায় কিনা, উপমা আছে কিনা, ঠিক আছে? মানে অন্তমিল হচ্ছে লাইন টু লাইন, এক লাইনের সাথে একটা মিল থাকতে হবে পুরোটা, এরপর প্রত্যেকটা লাইনের সাথে একটা সামঞ্জস্য থাকতে হবে, যে হয়তো একটা লাইনে এক ব্যাপারে আরেকটা লাইন থাকবে আরেক ব্যাপারে, সেটা না, বিষয়টা একই থাকবে কিন্তু সেটার উপরে তোমার লাইনগুলো মিল থাকতে হবে, ঠিক আছে? সেটি হচ্ছে অন্তমিল। তো দেখো এখানে কি বলা হয়েছে, কবিতা বিশেষ কোনো বিষয় বা ভাব নিয়ে কবিতা রচিত হয়। তো আমরা প্রথমে কবিতাটা আগে লিখে নিই। চলো উত্তরপত্রে চলে যাই। তো দেখো উত্তরপত্রে চলে এসেছি, পাঠ্য বই পৃষ্ঠা 113 উত্তর, ঠিক আছে? ফিলিস্তিনের ফুল পাখি। এটা আমার কবিতার নাম ফিলিস্তিনের ফুল পাখি। এখন আমরা দেখব, আমরা এখন কবিতাটা পড়ে নিব। ফিলিস্তিনের ফুল পাখি খেলায় ছিল মত্ত, হেতায় হতো কলকাকলি প্রজাপতির নৃত্য। হঠাৎ করে কি যে হলো, কোথায় ফুল পাখি? নাচ থামলো, গান থামলো, ভরলো জলে আখি। রাক্ষস আর হায়নারা হামলে পড়ে গাজায়, ধ্বংস করে পাখির বাসা, ফুলের রক্ত ঝরায়। মানবতার ফেরিওয়ালারাও বলছে না আর কথা, গাজার ওরা মরছে তবু নাইকো তাদের ব্যথা। তো দেখো আমরা এই কবিতাটা লিখে ফেলেছি, একটা কবিতা আমরা লিখে, তো দেখো আমরা কবিতাটি পড়ে ফেলেছি। এখন আমরা দেখব প্রশ্নটি, তোমার লেখা কবিতার নিচের বৈশিষ্ট্যগুলো আছে কিনা খুঁজে দেখব, ঠিক আছে? তো দেখো, কোনো বিষয় বা ভাবকে অবলম্বন করে রচিত কিনা, লাইনগুলোতে অন্তমিল আছে কিনা, তাল দিয়ে পড়া যায় কিনা, উপমা আছে কিনা। তো চলো প্রশ্ন উত্তরগুলো আমরা দেখি। তো দেখো আমরা উত্তরপত্রে চলে এসেছি, কোনো বিষয় বা ভাবকে অবলম্বন করে রচিত কিনা, হ্যাঁ। লাইনগুলোতে অন্তমিল আছে কিনা, হ্যাঁ আছে। তাল দিয়ে পড়া যায় কিনা, হ্যাঁ যায়। দেন দেখো, উপমা আছে কিনা, হ্যাঁ উত্তর উপমা আছে। তো তোমরা চাইলে এভাবে উত্তরগুলো এখান থেকে লিখে নিতে পারো, মতো করে আমরা লিখে ফেলেছি। তো এখন আমরা দেখব কবিতা। বিশেষ কোনো বিষয় বা ভাব নিয়ে কবিতা রচিত হয়, কবিতা প্রতিফলিত হয় ব্যক্তি মনের আবেগ, অনুভূতি, উপলব্ধি, ঠিক আছে? তো এখানে কি থাকে দেখো, বিভিন্ন ধরনের অলঙ্কার ও ছন্দ কবিতার ভাষাকে সুন্দর করে। নিচে কবিতার অলঙ্কার ও ছন্দ সম্পর্কে আলোচনা করা হলো। তো দেখো, অলঙ্কার দুই ধরনের, শব্দালঙ্কার ও অর্থালঙ্কার। একটা হচ্ছে শব্দ, একটা কি অর্থের অলঙ্কার, ঠিক আছে? তো দেখো, দেন হচ্ছে শব্দালঙ্কার, অর্থালঙ্কার কি এগুলো, দেন ছন্দ কি, তোমরা এগুলো একটু পড়ে নেবে, ঠিক আছে? ডিটেলস না পড়লে অনেক কিছুই মিস করবা, তো এগুলো পড়ে নিবে, আমরা পড়লে ভিডিওটা বড় হয়ে যাবে। দেন আছে মাত্রাগুলো, দেখেছো? এই মাত্রাগুলো কিন্তু আমাদের জানলে আমাদের অনেকটাই সুবিধা হবে আমাদের কবিতাগুলো পড়তে। যেমন আমরা একটু পড়ে নিয়ে দেখি, উপরের অংশটুকু অপেক্ষাকৃত দ্রুত গতিতে না পড়লে শ্রুতি মধুর হয় না। পড়ার এই গতির নাম লয়। আবার বাঁকা দাড়ির মাঝখানে থাকা জল ছাড়িয়ে দল হারিয়ে গেলাম বনের দিক, এগুলো এক একটি পর্ব। জল ছাড়িয়ে পর্বের 4 মাত্রা আছে, যথা জল যোগ ছা যোগ র যোগ রি যোগ ইয়ে। একইভাবে দল হারিয়ে পর্বের 4 মাত্রা, দল হারিয়ে। লয় পর্ব মাত্রা বিবেচনায় ছন্দ 3 ধরনের, স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত ও অক্ষরবৃত্ত। ছন্দভেদে মাত্রা গণনার ধরন আলাদা হয়ে যায়।
তো আশা করি এগুলো তোমরা অবশ্যই বুঝতে পারতেছো, এগুলো অবশ্যই পড়ে নেবে, এগুলো অনেকটা তোমাদের কাজে আসবে। দেন আছে বৃত্তদ্বন্দ্ব, তারপর আছে মাত্রা বৃত্তদ্বন্দ্ব, অক্ষর বৃত্তদ্বন্দ্ব, ছন্দ, এই ছন্দগুলো মাত্রাবৃত্ত ছন্দ, অক্ষর বৃত্ত ছন্দ, এগুলো তুমি একটু কষ্ট করে পড়ে নেবে, ঠিক আছে। তো দেখুন আমরা চলে আসলাম কবিতা পড়ি 1, ঠিক আছে। পল্লিমা লিখেছেন কে? গোলাম মোস্তফা, ঠিক আছে। তো এখানে দেখো গোলাম মোস্তফা জন্মগ্রহণ করেছেন 1897 সালে এবং মৃত্যুবরণ করেছেন 1964 সালে। বাংলাদেশের একজন কবি তিনি। তার প্রকাশিত বইয়ের মধ্যে আছে রক্তরাগ, খসরোজ, তারপর আছে হাসনা হেনা, বনি আদম, বিশ্বনবী ইত্যাদি। নিচের জীবন বিনিময় কবিতাটি কবির বুলবুলিস্তান কাব্য থেকে নেওয়া হয়েছে। কবিতাটি প্রথমে নীরবে পড়ো, এরপর সরবে আবৃত্তি করো। তো দেখো আবৃত্তি করি আমরা। পল্লিমা গোলাম মোস্তফা। তো এখানে দেখো কবিতাটি কিন্তু অনেক সুন্দর। পল্লী মায়ের বুক ছেড়ে আজ যাচ্ছি চলে প্রবাস পথে, মুক্ত মাঠের পথ দিয়ে জোর ছুটানো বাষ্পরথে, উদাস হৃদয় তাকিয়ে রয় মায়ের শ্যামল মুখের পানে, বিদায় বেলার বিয়োগ ব্যথা অশ্রু আনে দুই নয়নে, ঠিক আছে, দুই নয়নে। কবিতা কিন্তু অনেক সুন্দর, ঠিক আছে। অবশ্যই তোমার কবিতাটা পুরোটা পড়ে নিবে, পুরোটা কবিতা তোমরা পড়ে নিও। সংক্ষেপে আমি সংক্ষেপে একটু শুধু পড়লাম, দেন এখান থেকে শব্দার্থগুলো অবশ্যই তোমরা পড়ে নিও। এই কবিতার প্রথম 4 লাইন যে পড়ে সেটার মানে হচ্ছে যে পল্লিমায়ের বুক ছেড়ে মানে নিজের গ্রাম ছেড়ে যারা যখন চলে যায় প্রবাসে দেশের বাইরে, ঠিক আছে, তখন এখানে যে বলা হয়েছে বাষ্পরথে, এখানে দেখো বাষ্পরথে কিন্তু ট্রেন, বাষ্পরথ এখানে আছে কিনা, বাষ্পরথ দেখেছো রেলগাড়ি, দেখো বাষ্পরথটা কিন্তু আসলে রেলগাড়ি। তো এখান থেকে শব্দার্থগুলো পড়লে তোমাদের জন্য খুব একটা সুবিধা হবে। এই কবিতাটা পড়ার আগে আমি বলবো তোমাদেরকে অবশ্যই তোমরা এখান থেকে কষ্ট করে একটু এই শব্দার্থগুলো পড়ে নেবে, তাহলে প্রত্যেকটা লাইনের অর্থ তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। তো এখন আমরা দেখো আশা করি কবিতাটা নিজের দেশ গ্রাম সম্বন্ধে বলা হয়েছে। তো এখানে কবিতার কাঠামো বুঝি। পল্লিমা কবিতাটি পড়ার পর নিচের ছকটি পূরণ করো। প্রথম কলামের জিজ্ঞাসাগুলোর জবাব দ্বিতীয় কলামে দেখো। এই কাজের জন্য সহপাঠীদের সাথে আলোচনা করো এবং শিক্ষকের সহায়তা নিতে পারো। এখানে দেখো জিজ্ঞাসা আর এখানে জবাব। তো আমাদের এখানে কি জিজ্ঞেস করা হয়েছে? অনুপ্রাসের উদাহরণ, উপমার উদাহরণ, লয়ের প্রকৃতি, ছন্দের ধরন, ঠিক আছে। তো চলো উত্তরপত্রে চলে যাই। তো দেখো আমরা উত্তরপত্রে চলে এসেছি। এখানে দেখো বলা হয়েছে, এখানে অনুপ্রাসের উদাহরণ জিজ্ঞাসা আর এখানে জবাব দিতে হবে। জবাব: অন্তমিল অনুপ্রাস চরে করে মূলে দুলে, পুনরাবৃত্তি অনুপ্রাস মুক্ত মাঠের মধ্য দিয়ে। উপমার উদাহরণ: মায়ের মুখের হাসির মতো কোমল কলি উঠল ফুটে। লয়ের প্রকৃতি: কবিতাটির লয় দ্রুত গতির। ছন্দের ধরন: কবিতাটি স্বরবৃত্ত ছন্দে লেখা। তো আশা করি তোমরা উত্তরটি পেয়েছো। তো দেখো আমরা এই ছকটিও কমপ্লিট করে ফেললাম, ঠিক আছে। 6.1.2 কবিতার কাঠামো বুঝি, ঠিক আছে। তো আমরা নেক্সট ক্লাসটি করব এখান থেকে 6.1.3 জীবনের সঙ্গে কবিতার সম্পর্ক খুঁজে, এখান থেকে আমরা নেক্সট ক্লাসটিগুলো করবো, এই প্রশ্নগুলোর উত্তর আমরা খুঁজবো। তো আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও দেখার জন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রেখো। আর সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।